দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে। দর্শক ২০২৪ সাল প্রায় শেষ হতে চলেছে এবং অর্থনীতির একটি বিশেষ খাত ব্যাংকিং খাত, আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে একটা চিন্তার ভিতরে আছি। ২০২৪ সালের শেষে ব্যাংকিং খাত কেমন দেখাচ্ছে এবং সামনের দিনে ব্যাংকিং খাতের পরিস্থিতি কেমন হবে, এই ধরনের বিষয়গুলোই আজকে আলোচনায় থাকবে। আমার সাথে আলোচনায় যুক্ত হয়েছেন দুজন বিশেষ অতিথি। দর্শক, আমার সাথে আছেন তৌফিক আহমেদ চৌধুরী, তিনি সাবেক ডিজি বিআইবিএম, বাংলাদেশের ব্যাংক ম্যানেজমেন্টের উপরে যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছেন তার ডাইরেক্টর জেনারেল হিসেবে তিনি কর্মরত ছিলেন এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্লেষক। এবং আমার সাথে আছেন বাবু কামরুজ্জামান, তিনি অর্থনীতির সিনিয়র রিপোর্টার, নিউজ 24-এ আছেন বিশেষ প্রতিনিধি হিসেবে। আমরা আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে ব্যাংকিং খাতের যে বিশেষ কিছু দিক, কেমন গেল 2024-এ ব্যাংকিং খাত, এই বিষয়ে বিটিভির একটি ছোট প্রতিবেদন আছে। আমরা সেই প্রতিবেদনটি দেখে আমরা আলোচনা শুরু করছি। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০২৪ সালে ব্যাংকিং খাত ছিল বেশ ঘটনাবহুল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যাংকিং সেক্টরের চিত্র পুরোপুরি পাল্টে যায়। সরকার পরিবর্তনের পর দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ শুরু হয়। এতে ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে সেগুলোর আসল চিত্র বের করে আনা হয়। উদ্ঘাটন করা হয় খেলাপি ঋণের প্রকৃত অবস্থা। এরই মধ্যে ডলারের সংকট মিটিয়ে থামানো গেছে রিজার্ভের পতন। বন্ধ হয়েছে ব্যাংক খাতে অবাধ লুটপাট। ব্যাংক খাত সংস্কার ও পাচার করা অর্থ উদ্ধারে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, একটি পরিষ্কার পথনকশা না থাকায় তড়িঘড়ি করে নেওয়া সংস্কার উদ্যোগ দুর্বল হয়ে পড়ছে। লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো বন্ধ হবে কিনা, নাকি একীভূত হবে, কিংবা মালিকানা বদল অথবা মূলধন যোগান দিয়ে শক্তিশালী করা হবে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তরও মিলছে না। ব্যাংকারদের মতে ১৫ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে তা ৫ মাসে সরানো সম্ভব নয়। ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ৬,৭৫,০০০ কোটি টাকা, যে অর্থ দিয়ে ১৩টি মেট্রো রেল বা ২২টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। ব্যাংক খাতে দুর্নীতিবাজরা সবাই ছিলেন প্রভাবশালী। শ্বেতপত্র প্রণয়ন কমিটি আরও বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। শুধু একটি ব্যবসায়িক গোষ্ঠীর হাতেই ৭টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়। যদিও এখন বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীরা আর্থিক সাহায্য, কারিগরি সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, হয়তো কিছু না কিছু আনা সম্ভব হবে। তো এটা বন্ধ করার জন্য ওই হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জবাবদিহিতার সংস্কৃতি করা। সেটা কিন্তু রাজনৈতিক পর্যায় থেকে আসতে হবে। ব্যাংকগুলোতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকা। ৩ মাসেই ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ১৭%ই বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করব। তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকে আলোচনা শুরু করি। ব্যাংকিং খাতের যে পরিস্থিতি, এটা আমরা তো সবাই মোটামুটি এখন জানি যে বেশ কয়েকটি ব্যাংক আছে একটু দুর্বল জায়গায় গিয়েছে এবং সেইটার নিয়ে অনেক চিন্তা, আশঙ্কা, শঙ্কা, বিভিন্ন ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ব্যাংকিং খাতের কিছু ইতিবাচক পরিবর্তন আমরা দেখেছি। এটার কোনো ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে এবং ব্যাংকিং খাতে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করা হয়েছে।
আপনি কিভাবে দেখছেন যে এই দুটো ভাগে যদি আমরা দেখি, যে একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরের ব্যাংকিং খাত এবং আগের ব্যাংকিং খাত, পার্থক্যগুলো যদি একটু বলতেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত কিন্তু ডেফিনেটলি ব্যাংকিং খাত যেভাবে চলছিল সেভাবে কি বলবো, মানে উইদাউট এনি কন্টেস্ট চলে না। এটা ডেফিনেটলি লোকজন এটা সম্বন্ধে অনেক বলা বলি করতো যে আসলে ঠিক মতো চলছে না, এটাকে ঠিক করা উচিত, এটাকে গোছানো প্রয়োজন, এভাবে চলতে পারে না। কিছু লোকজন পুরো ব্যাংকিং খাত দখল করে রেখেছে। একটা পার্টিকুলার লোক, একটা কোম্পানি, তারা 6টা-7টা ব্যাংকের মালিক হয়ে গেছে অনলি বাই ভার্চু অফ পারচেজিং হায়ার নাম্বার অফ শেয়ার্স। আবার অন্যান্য বেশ কিছু প্রাইভেট ব্যাংকও সেখানে ডিরেক্টরদের মানে আপনার অপ্রতিরোধ্য তাদের ক্ষমতা তারা অ্যাপ্লাই করছিল। আর ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংকগুলো তো আছে না থাকার মতোই, তারা তো বিভিন্ন প্রাইভেট ব্যাংকের সব পচা লোন পারচেস করতো, এইভাবে চলছিল। তো ব্যাংকিং খাত ওয়াজ নট রানিং ভেরি ওয়েল বিফোর দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক ওভার। ওকে, ইন্টারিম গভর্নমেন্ট নেওয়ার পরে ধরেন যদি অগাস্টও যদি আমি ব্যাপারটা মনে করি, তারপরে তো আপনার 4-5 মাস গেল। তো এখানে আসলে অন্তত যে নির্বিচারে যে আপনার যে বেআইনি কাজগুলো হচ্ছে অন্তত সেটা বন্ধ হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাচিভমেন্ট। এটা শুধুমাত্র খালি রিস্ট্রাকচারিং বা আপনার পরিবর্তন, এটা অন্তত বন্ধ হয়েছে। এবং ব্যাংকিং খাতের আমাদের যেটা সম্বন্ধে সবাই বলছিল যে এনপিএল, তো যার ফলে ওইটা বন্ধ হওয়ার ফলে নতুন এনপিএল আপনার হচ্ছে না, কিন্তু পুরাতন লোনগুলো তো নতুন এনপিএলের জন্ম দিচ্ছে। কারণ তো অটোমেটিক, কারণ এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে একটা প্রথম যে আইনের মধ্যে পরিবর্তন এনেছে সেটা হচ্ছে যে আমরা নেক্সট কোয়ার্টার থেকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন রিগার্ড টু লোন ক্লাসিফিকেশন ওইভাবে যায়। আগে কিন্তু কিছু ছিল না। আগে এগুলোকে মানে শিথিলতা দেখাতে মানে এমন পর্যায়ে নিয়ে গেছিলো যে বিদেশিরা বাংলাদেশের সাথে ব্যাংকিং করতো কীভাবে, এটি তো আমি আসলে খুঁজে পাই না। এটি তো আমি কারণ দেখি না যে কেন ওরা জাস্ট আপনার সিম্প্যাথেটিক গ্রাউন্ড ছাড়া তো আমার মনে হয় না আর অন্য কোনো কারণে মানে আইনগত কোনো কারণে বাংলাদেশের সাথে ব্যাংকিং করবে এরকম কোনো পরিস্থিতি ছিল না। তো যাক, এখন পরিবর্তন মানে এই সমস্ত পরিবর্তনগুলো আসছে। এবং এই যে আমাদের একটা ডলার ক্রাইসিস গেল, এটা প্রথম থেকে ভালো মতোই ট্যাকেল করা গিয়েছিল। ইদানিংকালে আবার এটা আপনার রিমার্জ করেছে। তারপরে রেট অফ ইন্টারেস্টের যে একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। আবার অনেক লোকজন ব্যাংকের থেকে টাকা তুলতে পারছে না, সেটাও একটা ব্যাপার আছে। লোকজনের আস্থা কিছুটা নষ্ট হয়েছে। তো এগুলো রিগেইন করার ব্যাপারে আমার মনে হয় উদ্যোগ নেওয়া হয়েছে, বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সেগুলো যদি ঠিকমতো চলে আশা করা যায় যে ব্যাংকিং খাত আগামী দিনে, ব্যাংকিংয়ের কথা আপনি যেটা বলছেন, আগামী দিনে আসলে আমি কোনো ব্যাংকিং ফোরকাস্ট করতে, আমি চাই এই সমস্ত মানে ব্যাংকিংকে ঠিকমতো পজিশনিং করতে গেলে আপনার অনেক কিছু রিফর্ম মেজার্স নিতে হবে, সেইগুলো আসুক। আমি এই আলোচনায় ফিরবো। বাবু কামরুজ্জামান, যেমন আপনার দৃষ্টিভঙ্গি, উনি তো বিশেষজ্ঞ একটা দৃষ্টিভঙ্গি থেকে বললেন, মানুষের টাকা ব্যাংকে, তাদের আমানত ব্যাংকে, তো ব্যাংকে তো মানে পরিস্থিতি তো আমাদের ফেরাতেই হবে, এটা তো মাস্ট। কারণ বিশেষত যারা সীমিত আয়ের মানুষ, তাদের সারা জীবনের সঞ্চয় এটার ভিতর থাকে। যেই পদক্ষেপগুলো এখন পর্যন্ত আমরা দেখেছি গত 5 মাসে, আপনি কতটা আশাবাদী যে মানুষের ভেতরে আস্থার পরিবেশ আসছে কিনা? শুধু এটুকু বলতে চাই যে সংস্কার উদ্যোগগুলো নিঃসন্দেহে যেটা নেওয়া হয়েছে চমৎকার উদ্যোগ। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের যে নতুন নেতৃত্বে যারা এসছেন, বিশেষ করে গভর্নর, তার বিষয়ে মানুষের প্রত্যাশার জায়গাটা আসলে অনেক বেশি। সেখানে আমরা মোটা দাগে যেটা দেখেছি যে আমাদের লুটপাট বন্ধ হয়েছে, কিন্তু সংস্কারের চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। আমি হয়তো মনে করছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংস্কারটা চাচ্ছেন, কিন্তু কর্মকর্তারা কি একই গতিতে চাচ্ছেন? যারা অন্যান্য কর্মচারী রয়েছেন তারাও কি একই গতিতে চাচ্ছেন? অথবা কিছু বিষয় আরেকটু স্পষ্ট হওয়া প্রয়োজন রয়েছে। যেমন আমরা কি আসলে ব্যাংকগুলোকে, সংস্কার উদ্যোগগুলোকে তড়িঘড়ি করে নিচ্ছি? আমরা কি মার্চ করব? আমরা কি আসলে তারল্য সহায়তা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখবো? অথবা যারা রেড জোনে রয়েছেন তাদেরকে কি আমরা আসলে এভাবে অর্থ সহায়তা দিয়েই রাখবো, এবং সেটা কতদিন দেব? এই জাতীয় বিষয়গুলোকে আমরা অনেক সময় হয় যে সংস্কারের উদ্যোগগুলো আমরা নিয়েছি, কিন্তু সেটার সুফল যে রাতারাতি চলে আসবে সেটা কিন্তু না। কিন্তু আমরা দেখছি সংস্কারের আউটকামটা বোধহয় একটু ধীর গতির হচ্ছে। যত দ্রুত সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, আউটকামটা একটু ধীর গতির হচ্ছে। আউটকাম যেটা আপনি বলছেন যে ধীর গতি হচ্ছে, কি আউটকাম আপনি আসলে দেখতে চাচ্ছেন, যেটা মানে যেটা দিয়ে আমরা বিচার করব যে আমার
সংস্কার বা পরিস্থিতি উন্নতি হয়েছে? না, আমরা বিচার করব আমরা কি মানুষের কি আস্থা ফিরল কিনা, যেটি আপনি বললেন। সেই জায়গায় যদি বলি যে আমানতকারীদের আস্থার জায়গায় এখনও কিন্তু নেই, মানুষ কিন্তু ইসলামী ধারার ব্যাংকগুলোর প্রতি একেবারে আস্থা পাচ্ছেন না। আমরা যখন সংবাদকর্মী হিসেবে একজন গ্রাহকের সাথে কথা বলি বা একজন গ্রাহক আমাদেরকে ফোন করেন, তারা কিন্তু এখনও অনাস্থার কথাই বলেন। তারা কিন্তু এখনও চিন্তা করেন আমার কি আদৌ যারা আসলে এখনও তাদের ডিপোজিট রয়েছে তারা কি আদৌ সেই ব্যাংকগুলোতে তাদের রাখাটা ঠিক হচ্ছে। এখনও আমরা হয়তো 22,500 কোটি টাকা ছাপিয়ে যে 6টি ব্যাংকে দেয়া হলো, শুধুমাত্র 6টি ব্যাংক দুর্বল অবস্থানে রয়েছে এরকম নয়। আমরা দেখছি যে তারা কিছু 11টি ব্যাংকের অন্তত পরিস্থিতি খারাপ। তাহলে বাকি ব্যাংকগুলো তো নিশ্চয়ই তারা উদ্বেগের মধ্যে রয়েছেন, অর্থাৎ আমানতকারী উদ্বেগে রয়েছেন, এটা নিঃসন্দেহে। অর্থাৎ তারা এই জায়গাটায় আস্থা পাচ্ছেন না। আমরা কি ডলারের বাজারে, হ্যাঁ, সবথেকে বড় আমরা দেখেছি আউটকামগুলো দেখেছি যে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছেন না, তাদের রিজার্ভে হাত দিতে হচ্ছেন না। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। আমাদের অনেক পুরনো ডিউ পেমেন্ট ছিল, সেই জায়গাগুলো তাদেরকে দিতে হচ্ছে, সেটার একটা চাপ রয়েছে। আমরা ডেভেলপমেন্ট পার্টনারগুলোর সাথে একটা ভালো সম্পর্ক রাখতে পারছি, সেই জায়গাগুলোতে নিঃসন্দেহে ভালো। কিন্তু আমি বলছিলাম যে মোটা দাগে আউটকাম আসতে একটু সময় লাগবেও, সেখানেও একটা সময় আমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলে যতটা ডাইনামিক ওয়েতে ভাবছেন, ততটা ডাইনামিক ওয়েতে কর্মকর্তা কর্মচারীরা ভাবছেন না। সেই জায়গাটায় আমরা বোধহয় ধীর গতিতে যাচ্ছি। আমি তৌফিক আহমেদ চৌধুরী এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম যে আসলে দিন শেষে যখন আমরা পলিসি লেভেলে কাজ যেই করেন, তো তাদের তো একটা টিম ওয়ার্কের ভিতরে আমরা সবসময় নেতৃত্বকেই দেখি যে তার অংশটাকেই আমার আলোকিত থাকে, কিন্তু তার বাইরে যারা আছে অর্গান, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটাতে আপনি মনে করছেন যে এখনো চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে? যেটা বলছিলেন যে আউটকাম আসতে যেরকম সময় লাগে, আসলে তো ওই আউটকাম দেওয়ার জন্য যে টিমের প্রয়োজন, সেই টিমও তৈরি করতেও আপনার একটু সময় লাগে। কারণ এই টিমটা তো এই একই টিমই তো কাজ করবে এখন, আসলে টিম তো আর নতুন টিম হচ্ছে না, কারণ এটা তো আফটার একটা সরকারি প্রতিষ্ঠান, লোকজন প্রমোশন পেয়ে পেয়ে আসবে, যাই হোক। তো এই টিমই তো আগের রেজিমে কাজকর্ম করেছে, সুতরাং ওদের মেন্টাল মেকআপ সেট আপ এগুলো তো কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। আগে তো শুধুমাত্র ওরা ইনস্ট্রাক্টেড হতো, একটা সার্কুলার দিয়ে দিত। তো এখন এই পরিবর্তিত পরিস্থিতি তাদের মেন্টাল পারসেপশনগুলোও তার মধ্যে পরিবর্তন আনতে হবে। তো সুতরাং এই একই টিমই কাজ করবে, কিন্তু তাদের মধ্যে অনেক পরিবর্তন আসতে হবে। তাদের শুধুমাত্র মেন্টাল মেকআপের কথাই বলবো, ইন্টেলেকচুয়াল মেকআপ বলেন, এই সমস্ত এইগুলো তো এক্সারসাইজ করার ব্যাপার, ক্যালকুলেশন করার ব্যাপার, তাই না? তো সুতরাং এইগুলো আগে তো খালি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিত আর মানে বলে দিত, হয়ে যেত, তাই না? তো এখন তো সেটাই না। সুতরাং এইটার পরিবর্তন একটু সময় লাগবে, লোকগুলোকে তৈরি করতে আপনার একটু সময় লাগবে এবং তাদেরকে মোটিভেট করতে আপনার একটু সময় লাগবে, তাই না? বাবু যেমন আপনার কাছে যেটা জানার বিষয় আছে, যেটা আসলো যে একটু উন্নতি পরিস্থিতির ভিতরে হঠাৎ করে আবার ডলারের দামের ক্ষেত্রে একটা আমরা চাঞ্চল্য দেখলাম, এবং যেই ক্রলিং পেগ প্রায় নির্ধারিত দামের যেই বাজার, তাতে অস্থিরতা দেখা গেল এবং ডলারের দাম 130-131 টাকা হয়ে গেছে, এইরকম আমরা খবরে পেয়েছি। তো এবং কেন্দ্রীয় ব্যাংক 123 টাকায় এটাকে পর্যন্ত বেঁধে দিয়েছেন বলা যায় আর কি, ব্যাংকের সাথে এবং মানাও করেছেন। এটার কারণটা কি? মানে এই পরিস্থিতি হঠাৎ করে আসলো, এটা কি ধরনের বিষয়গুলো এখানে কাজ করেছে? এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর হয়তো কাজ করছে। আমার কাছে মনে হয়েছে যে প্রথমত আমরা কিন্তু দেখছি যে রেমিটেন্সের চিত্র আমাদের ভালো। আমরা যখন দেখছি যে গত মাসে আমরা 21 দিনে গত 6 মাসে আমরা দেখেছি যে 13 বিলিয়ন আমাদের এসছে এবং 21 দিনে আমরা 2 বিলিয়ন পার করেছি। তো আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো দেখছি, কিন্তু অন্যদিকে যখন আমরা দেখছি রপ্তানির গ্রোথও ভালো, কিন্তু আমরা যখন দেখছি যে কোথাও একটা অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেহেতু, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেহেতু রিজার্ভ থেকে এখন অর্থ ছাড় করছেন না, তারা যেহেতু ডলার বিক্রি করছেন না, ব্যাংকগুলোর কাছ থেকে নিয়ে হয়তো তাদের কিছু পুরনো ডিউ পেমেন্ট রয়ে গেছে। আমরা জানি যে বিশেষ করে বিদ্যুৎ খাতে একটা বড় পেমেন্ট আমাদের রয়ে গেছে, আমাদের বিভিন্ন সেক্টরে যে অর্থাৎ গত 15 বছর যে জঞ্জালগুলো রয়েছে, সেখানকার কিছু চাপ তো আসলে এই সরকারকে নিতে হচ্ছে এবং সেখানে বইতে গিয়ে আমার মনে হয় যে সেই পেমেন্টগুলোর একটা চাপ রয়েছে। এবং খোলা বাজারে আমরা হুট করে যেটি বলছিলাম যে আমরা দেখছি 128 টাকা 131 টাকা পর্যন্তও হয়েছে। ব্যাংকগুলো আসলে দিতে পারছেন না, তাদের তো এলসি সেটেলমেন্টগুলো করতে হবে। তারা হয়তো নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক 123 টাকায়। আমি 2-1 ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদেরকে তো আসলে
পেমেন্টটা করতে হবে, সেটেলটা করতে হবে, তখন আমাদের আসলে নিরুপায় হয়ে অনেক সময় তারা বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছেন 123 টাকায় কেনার কথা, সেটি যখন তারা যখন একটা ক্রাইসিস মোমেন্টে পড়ছেন, তাদের যখন পেমেন্টটা ছাড় করতে হয়, তখন তারা কিন্তু সেটি হয়তো 124 টাকা বা 25 টাকায় কিনতে গিয়ে সেটি তো তিনি আসলে 123 টাকার রেটটা রাখতে পারছেন না, তখন তো তাকে একটা বেশি রেটে বিক্রি করতে অর্থাৎ দিতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। এখানে আসলে জায়গাটা ঠিক এখনও পরিষ্কার না যে কেন হচ্ছে। আমরা দেখলাম যে নিউ ক্রলিং প্যাগ নিয়ে এখন ভাবছে। এই ব্যাপারে যেই আলোচনা এবং মানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যেই মানে নির্দেশনা মিটিং হলো এবং তারা 123 টাকার কথা তারা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু আপনারা কি সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? এই ব্যাপারে কি কেন্দ্রীয় ব্যাংক কোনো বক্তব্য দিয়েছেন? না, এরকম কোনো সুস্পষ্ট বক্তব্য আসলে এখন পর্যন্ত। নীতি নির্ধারণের পক্ষ থেকে এইটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল না যে ওনারা স্পষ্টভাবে বলবেন যে এই কারণে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা তৈরি হওয়ার কারণ নেই, বা এই কারণে এটা থাকবে না, এই জন্য 123 টাকায় পাওয়া যাবে? এইটার আসলে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, তবে আমার কাছে মনে হয়েছে যে এই কারণেই বোধহয় বাংলাদেশ ব্যাংক এখন নিউ ক্রলিং প্যাগ নিয়ে আবার ভাবছেন, তারা আবার আরেকটা নতুন পদ্ধতির প্রচলন করবেন, এরকম একটা চিন্তার দিকে তারা যাচ্ছেন। দর্শক, আমরা আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন, আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমি তৌফিকুল ইসলাম খান, আজ কথা বলছি আমাদের দুজন বিশেষ অতিথির সাথে। আমার সাথে আছেন তৌফিক আহমেদ চৌধুরী। যেই আলোচনাটা করছিলাম যে ব্যাংকের একটা তো বিষয় হলো যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা হয়েছে যে বিনিময় হার 123-এর বেশি করা যাবে না, কিন্তু হয়তো আসলে তো রপ্তানিকারকদের জন্য আবার 123 না, ওনারা হয়তো পাচ্ছেন 117-র মতন। এটা 120 পর্যন্ত কলিং প্যাগের ভিতরে ছিল। বাবু কামরুজ্জামান আমাদেরকে যেটা বলছেন যে সামনে হয়তো এই জায়গাটাতেও নতুন করে ভাবতে হচ্ছে। আপনি কি মনে করেন এই ব্যাপারে সিদ্ধান্ত কেমন হওয়া উচিত? ক্রলিং প্যাগের কথা যখন নাকি বাংলাদেশ আপনার ম্যানেজ ফ্লোটিংয়ে গেল, সেই 2003-এর কথা আর কি, তখন থেকেই কিন্তু IMF বলতেছে তোমাদেরটা ম্যানেজ ফ্লোটিং না, তোমাদেরটা ক্রলিং প্যাগ, তোমাদেরটা ক্রলিং। যাই হোক, ওইটাই শেষ পর্যন্ত এনে ওরা অ্যাস্টাবলিশ করলো। আসলে বাংলাদেশ ব্যাংক তো তাই করতো। আসলে ওই মাঝখানে যে আমাদের রেট একেবারে স্ট্যান্ড স্টিল ছিল, রেটগুলো যে পরিবর্তন করা হতো না, তখন তো আসলে মানে এইগুলো একটু কন্ট্রাডিকশনও লাগে মাঝে মধ্যে লেখাপড়ার সাথে এগুলো, যে আমাদের ব্যালেন্সের পেমেন্টও তো তখন আপনার ভালো অবস্থানই ছিল, তাই না? কোনো কোনো বছর সারপ্লাস ছিল, তো সারপ্লাস ব্যালেন্সের পেমেন্ট থাকলে তো এক্সচেঞ্জে ডেপ্রিসিয়েট করার কথা, তাই না? তো তখন তো ডেপ্রিসিয়েট করার কথা না। কিন্তু যাই হোক, বা নীতি নির্ধারক বা আমাদের অর্থনীতিবিদরা যেটা বলছিল যে সারা বিশ্বের সাথে তাল রেখে তোমার এক্সচেঞ্জেরটাও আস্তে আস্তে ডেপ্রিসিয়েট করার দরকার ছিল, তোমরা এটা করো নাই, যার জন্য একসাথে এসে সব চাপটা পড়েছে। একটা বড় কারণ ছিল যে আপনি রিজার্ভ যে একেবারে স্ট্যান্ড স্টিল থাকবে তা তো না, আমাদের তো রিজার্ভ বাড়ানোর দরকার ছিল, তো সেই রিজার্ভটা বাড়েনি। এবং তখন আমরা দেখেছি যে $42 বিলিয়ন রিজার্ভ নিয়ে অনেক উৎসবও হয়েছে, অনেক উৎসব, আর তো 40 বিলিয়ন। তো এখন কি করবে, কত ধরনের প্রশ্ন, হ্যাঁ কি করব সেটাও তখনকার মন্ত্রী বলেছেন, কিন্তু সেই রিজার্ভ ফুরিয়ে যেতে তো 1 বছরেরও সময় লাগে নাই, বরং ডিউ রয়ে গেছে। তৈরি করেছেন আপনি, এটা করেছেন, ওটা করেছেন, ওইভাবে ক্যালকুলেশন বিপিএম অনুযায়ী ক্যালকুলেশনও তো হয়নি তখন।
তাই না? সেইভাবে যদি ধরেন আসলে তো $42 বিলিয়ন না সেটা, তাই না? আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা ওনাকে করছিলেন যে নীতি নির্ধারকরা বললো আমরা করে ফেললাম, কিন্তু আসলে কি বাংলাদেশ ব্যাংক অ্যানালাইসিসগুলো করেছে যে কি কারণে আমার এই হঠাৎ করে ডিমান্ডটা বাড়লো, তাই না? বা এটা কমিউনিকেট করেছে বা এটা কমিউনিকেট করেছে না, আমি তো দেখি নাই কোথাও কোনো ধরনের কমিউনিকেশন হয়েছে কিনা। তবে যাই হোক, মানে বাংলাদেশ ব্যাংকের লেভেলে আমি বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলে যেটা শুনি যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা নির্ধারণ করে 120 বলেন, 113 বলেন, 123 বলেন, যাই বলেন, তো সেটা তো ওরা ডেফিনেটলি রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জে ধরিয়ে হয়তো বা ডিটারমাইন করে যে এটা হওয়া উচিত। তো ওইটার সাথে এত ডিফারেন্স কেন হবে? এটা কি তাদের ক্যালকুলেশনে ভুল, না তার অ্যাসাম্পশনে ভুল হচ্ছে? কিন্তু মানে ব্যাংকগুলোর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি, তারা তো নিশ্চয়ই বোকা না যে আমার যদি ডিমান্ড হয়, আমি যেটা অর্থনীতির ছাত্র হিসেবে বুঝি যে আপনি 130 টাকা করে আমি কিনবো, কিন্তু আমি যখন বিক্রি করব তখন 120 টাকায় বিক্রি করবো, 10 টাকা করে লস দিয়ে কিনবেন, এত বোকা তো হওয়ার কথা না। আমি যেটা দেখি আসলে ব্যাংক লেভেলে আসলে আপনার এই ক্যালকুলেশনসগুলো, প্রেডিকশনসগুলো ঠিক মতো হয়নি। তারা কেউ কোনো দিন চিন্তাও করতো না যে 1 মাস পরে আমার কত ফরেন কারেন্সি লাগবে, 2 বছর পর আমার কতটুকু লাগবে, 6 মাস পরে কত। আমি তো কোনো ট্রেজারি লেভেলে দেখিনি এই ধরনের কোনো ক্যালকুলেশন। আমি অনেকে জিজ্ঞেস করি 6 মাস পরে আছে তোমার প্রজেকশন কি, 6 মাস পরে তোমার কী ধরনের কোন কারেন্সি কত টাকা, এই ধরনের কোনো ওদের কোনো ক্যালকুলেশন ছিল না, কোনো অ্যাসাম্পশন ছিল না। ইভেন বড় বড় এলসির আপনার যে রিকুয়েশন আসলেই কোনো দিকে কাস্টমার ইভ্যালুয়েশন ছাড়াই ওপেন করে দিত শুধুমাত্র কমিশন পাওয়ার লোভে। তো এইরকম যখন হয়, যখন আপনার নিজস্ব আপনার কোনো ক্যালকুলেশন থাকে না, আপনার ভবিষ্যতে কী পরিমাণ লাগবে, তো এই ধরনের যখন কোনো ক্যালকুলেশন থাকে তখন তো মাঝে মধ্যে আপনাকে এই ধরনের বিপদে পড়তে হবে, স্বাভাবিক ব্যাপার। তা আমার কাছে মনে হচ্ছে এই যে ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের পিছনে এই ল্যাক অফ আপনার কি বলে ক্যালকুলেশনসগুলো অন্যতম কারণ ছিল। বাবু কামরুজ্জামান, আপনার কাছেও সেই হিসাবে জানতে চাচ্ছি যে, কারণ 2025 সালের অর্থনৈতিক পরিস্থিতি যদি আমি চিন্তা করি, আপনারা কি এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু জানতে পেরেছেন যে আমরা 2025 সালের প্রেডিকশন সম্পর্কে ওনারা কিছু বলেছেন কিনা, বা মানে আসলেও কি আমাদের কারেন্সি আবার আরেকটা বড় ধরনের ডেপ্রিসিয়েশনে যাচ্ছে কিনা, ডলারের দাম আরও বাড়বে কিনা? না, এইরকম কিছু না। আমরা যেটা জানতে পেরেছি যে তারা আসলে আগামী মাসে, আপনারা জানেন যে টাস্কফোর্স যেটা কমিটি কাজ করছে, দুর্বল ব্যাংকগুলো নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে। সেই ফরেনসিক পরীক্ষার আউটকাম যখন আসবে তখন আমরা আরেক দফা আসলে ব্যাংকের প্রকৃত চিত্র আসলে জানতে পারবো, প্রকৃত খেলাপি, প্রকৃত তাদের যে অনিয়মগুলো সেগুলো উঠে আসবে। আর যেটি বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা পূর্বাভাস দিয়েছেন, তিনি বলেছেন যে আমাদের আসলে বাজার ভিত্তিকের দিকেই থাকতে হবে, যে বাজার ভিত্তিক রাখতে হবে। সেটি বাজার ভিত্তিক মানে এখন সেটি আসলে 120 টাকায় আমরা থাকবো বেঁধে দেওয়া, নাকি এটা আসলে আরেকটু সমন্বয় করবে, সেটা নিয়ে একটা, অর্থাৎ উনি চাচ্ছেন যেটা যেন বাজার ভিত্তিক হলে, এটা তো চাহিদা এবং যোগানের উপর উনি এটাই চাচ্ছেন, এরকম একটি বিষয়। আর যেটি যে আমরা জানি যে হোয়াইট পেপার কমিটি যে বিষয়গুলো আসলে আমাদেরকে রিপোর্টে দিলেন, যে ব্যাংক খাতটাই ছিল, যদি আমরা একটু ফিরে দেখার কথায় আসি, কারণ আমরা দেখেছি যে এই জঞ্জালগুলো যখন আমরা আলোচনা করছি, এগুলো কিন্তু পুরনো দিনের একটা জঞ্জাল এসে আমাদের এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রাতারাতি আমরা 5 মাসে একটা বড় পরিবর্তন প্রত্যাশা করছি। আবার অন্যদিকে সবথেকে বেশি অনিয়মের খাত ছিল গত 15 বছরের শাসন আমলে, আমরা দেখেছি সবথেকে লুটপাটের খাত ছিল ব্যাংক খাত। এবং এখান থেকে যেটাকে কৃষ্ণ গহ্বর বলা হয়েছে, হোয়াইট পেপার কমিটি যেটাকে ব্ল্যাক হোল বলেছেন, তো এইরকম একটি কৃষ্ণ গহ্বরকে রাতারাতি আসলে পরিবর্তন করা কঠিন, সেই জায়গাটি তো রয়েছেই। না, নিঃসন্দেহে, কারণ আমরা যেটা শ্বেতপত্রে দেখেছি সেটা হলো যে আমানতকারীর অর্থ লুণ্ঠন হয়েছে, আবার টাকা ছাপিয়ে ওই ব্যাংকগুলোকে টাকা দিয়ে সে আবার ওই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো অবশ্যই এটা সরাসরি নীতি নির্ধারক যারা ছিলেন, যারা ব্যবসায়ী, সেই অর্থে যারা আমরা বলি যে ব্যবসায়ীরা, আমরা যে অর্থনীতিকে 6-9-এর ফাঁদে ফেলেছিলাম, সেটিও কিন্তু আমাদের একটা বড় ধরনের দুর্ভোগের কারণ হয়েছে। পরবর্তীতে খেসারত দিতে হয়েছে অর্থনীতিকে। আমানতকারীদেরকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা ছুটে গিয়েছেন, কেননা তখন ডিপোজিটের, আমরা জানি যে একটা বড় অংশ যারা পেনশন সুবিধাভোগী, অনেক মানুষ কিন্তু এক ধরনের যারা মধ্যম আয়ের, নিম্ন আয়ের, তারা পেনশনে রিটায়ারমেন্টে যাওয়ার পর একটা বড় অঙ্ক আসলে ব্যাংকে রেখে সেটা থেকে একটা রিটার্ন নিয়ে সংসার চালানোর চেষ্টা করেন। আমরা দেখেছি তারা কি করেছেন, তারা আসলে একটা পর্যায়ে সেখান থেকে টাকা সরিয়ে কোথায় বিনিয়োগ করবেন, অন্য জায়গায় চলে গেছেন। আবার মানুষ যেহেতু অর্থনীতিতে আমরা কি বলি, মানি যেদিকে যায় টাকা আসলে সেদিকে দৌড়ায়, তো তারা হচ্ছে লোভের ফাঁদে পড়েছেন, অনেকেই গিয়ে প্রতারিত হয়েছে, অনেকেই বিভিন্ন রকম MLM কোম্পানি থেকে শুরু করে অনেক রকম অন্য আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছেন, সেখান থেকে প্রতারিত হয়েছেন। অর্থাৎ প্রতিনিয়ত তারা আসলে ওই 6-9-এর ফাঁদে পড়ে, তারা আমানতকারীরা কিন্তু
ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি হয়নি। আমি বাবু কামরুজ্জামান আরেকটা যেটা আপনি বললেন যে টাস্ক ফোর্সের কথা, যে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে আছে, টাস্ক ফোর্সের যে এখন পর্যন্ত কার্যক্রম, তার সম্পর্কে আপনাদের কোনো স্পষ্টভাবে কোনো ধরনের বক্তব্য পেয়েছেন? স্পষ্ট যে কথাটা আমি শুরুতে আপনাকে বলছিলাম যে এই জায়গাটাতেই আমাদের একটু স্পষ্ট হওয়া প্রয়োজন, যে আমরা এখনও টাস্ক ফোর্সের রিপোর্ট না পাওয়ার আগে আসলে বোধহয় স্পষ্ট করবেনও না কেন্দ্রীয় ব্যাংক। কারণ আমরা যেটি আসলে জানতে চাই, যে গভর্নরের কাছে প্রত্যাশা করি, যে যেটি আপনাকে বলছিলাম, মানুষ কিন্তু জানতেন যে মার্জ হয়ে যাচ্ছে, কিছু ব্যাংক বোধহয় দেউলিয়া হয়ে যাচ্ছে, শুরুর দিকে এই ধরনের মেসেজগুলো গেল। কিন্তু আমরা কিন্তু এখন আবার একটা সংস্কার কমিটি যেহেতু কাজ করছে, অর্থাৎ আমরা কি মার্জ করব কোন ব্যাংকে, আমরা কোন ব্যাংকগুলোকে আসলে শুধুমাত্র তারল্য সহায়তা দিব এবং কতদিন দিব, সেই জায়গাগুলো কিন্তু এখনও সুনির্দিষ্ট না। যে কারণে আমি বলছিলাম যে আমাদের আউটকাম পেতে আসলে সময় লাগছে, এবং যে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আসলে এক ধরনের গতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা যখন অন্য কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছি, তাদের দেখছি যে তারা হয়তো এক ধরনের অনীহা প্রকাশ করছেন, তারা হয়তো এই তড়িঘড়ির সাথে একমত পোষণ করছেন না। এই অনীহার তড়িঘড়ি শব্দটা আমরা তো নেতিবাচকভাবে বলে আবার দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলি। আমি যেটা বলছি যে এই যে আপনি বলছেন যে অন্য কর্মকর্তারা হয়তো অতখানি মানে দ্রুত আগাচ্ছেন না, এটা কি আশঙ্কা থেকে, নাকি এটা ভীতি থেকে, নাকি এটা অসহযোগিতা থেকে? না, নিঃসন্দেহে এটা অসহযোগিতা থেকে। অসহযোগিতা অর্থাৎ তারা হয়তো কোনো না কোনোভাবে চান যে না, এটা আসলে অনেক তথ্য বেরিয়ে আসবে, অর্থাৎ তারা নিজেরাও হয়তো অনিয়মের সাথে যুক্ত ছিলেন। বড় একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা অসহযোগিতা থেকে। দর্শক, আমরা আলোচনায় ফিরবো, আমাদের সাথে থাকবেন, ফিরছি বিরতির পর। ডেঙ্গু থেকে দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম দুজন বিশেষ অতিথির সাথে। আমার সাথে আছেন তৌফিক আহমেদ চৌধুরী। 2025 সালের কথা যদি বলি, যে বেশ কিছু পদক্ষেপ ব্যাংকিং খাতে এসছে। ব্যাংকিং খাতের এই সার্বিক পরিস্থিতিতে মানুষের কতখানি মানে এখন চিন্তিত হওয়া উচিত, নাকি আস্থা পাওয়া উচিত? কেমনভাবে তারা ব্যাংকিং খাতকে দেখবেন? ব্যাংকিং ব্যবসাটাই তো আস্থার ব্যবসা, তাই না? ডিপোজিট নিয়ে লেন্ডিং করে, এটা তো ডেফিনেটলি আস্থার ব্যাপার। ডিপোজিটরদের আস্থা আছে বলেই তো ব্যাংকে টাকা রাখে, তাই না? আবার ব্যাংকারও যতক্ষণ পর্যন্ত, আমাদের দেশে কিন্তু এই জিনিসটাই হয় না, মানে কথায় বলে যে ব্যাংকারও যতক্ষণ পর্যন্ত বড়োয়ারকে তার আস্থায় না নিতে পারবে, হোয়াট এভার ক্যালকুলেশন ইয়ে ডু, ওগুলো ভুলে যান, আইসিআরআর করেন না কি করেন, তাই না? যতক্ষণ পর্যন্ত বড়োয়ার আপনার আস্থায় না আসবে, ততক্ষণ পর্যন্ত ইউ শুড নট বি লেন্ডিং ইন ফান্ড। সুতরাং এটা একটা আস্থার ব্যবসা। এই আস্থা ফিরিয়ে আনার জন্যই কিন্তু আসলে এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এবং আমি যেহেতু সারা জীবন ব্যাংকিংয়ে কাজকর্ম করেছি, আমরা দেখেছি যে আমি যতটুকু বুঝি বা জানি যে লোকজনের এত ভয় পাওয়ার কিছু নেই। এখন আস্থাটা তো, আস্থার ঘাটতি তো হবেই। হঠাৎ করে মানে এতগুলো ব্যাংকের, আপনারা দেখেছেন পেপার পত্রিকায় নিউজগুলো আসছে, সেই কি ভয়ঙ্কর নভেম্বর, এটা সেটা, তাই না? এগুলো দেখে তো লোকজনের মধ্যে তো আস্থার অভাব হবেই। তো সুতরাং লোকজন ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে যখন একসাথে টাকা তুলে শুরু করে, তখন আমরা ব্যাংকের ভাষায় বলি ব্যাংক রান, তাই না? তো সুতরাং এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো। আবার তখন ওর মধ্যে যে আবার গভর্নর সাহেব নিজের থেকে বলে দিছে 10টা ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তো এটা গভর্নর সাহেবের বলা উচিত হয় না। পরের দিনই আমি দেখেছি উনি তারপরের দিন থেকে নিজেকে কারেক্ট করে ফেলছেন। সবগুলো মিডিয়াতে উনি বলেছেন, ডিপোজিটরদের বলেছেন, আপনারা ভয় পাবেন না, আমি আছি, আমি সমস্ত ব্যাংকগুলোকে টার্ন অ্যারাউন্ড করবো, একটা ব্যাংকও পড়ে যাবে না। আমাদের অর্থ উপদেষ্টাও বলেছেন। এ ব্যাপারে সাথে সাথে লোকজনের মধ্যে আমি দেখেছি, আমার মনে হয়েছে একটু পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। আমি যেই পরিবর্তনটা সামনে আসতে যাচ্ছে, সেটা হলো যে ব্যাংক খাতের প্রকৃত চিত্র। এর একটা অংশ আছে হলো যে উনি বলছেন যে এখন বিদেশি ফরেনসিক ইনভেস্টিগেশন হবে যে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা কি। একই সাথে যেটা আসছে সেটা হলো আমাদের, যে আপনি যেটা আলোচনার শুরুতে বলছিলেন, যে আন্তর্জাতিক মানদণ্ডে আমরা আমাদের যে ক্লাসিফাইড লোন বা অনাদায়ী ঋণকে নিয়ে যাব, সেইটার মানে এটা তো এখন প্রক্রিয়া শুরু হয়েছে। এটার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সেপ্টেম্বর মাসের শেষে প্রায় 16% মতন আমাদের যে অনাদায়ী ঋণ পরিস্থিতি আছে, যেটা আগে আমাদেরকে বলা হতো যেটা 9-10 আছে। হ্যাঁ, তো এখন সামনের দিনে এটা আরো বাড়বে আশঙ্কা করা হচ্ছে। দুটো প্রশ্ন, একটা হলো যে এটা কতখানি বাড়বে আপনারা আশঙ্কা করছেন? গভর্নর মধ্যে বলে দিছে 35% যাবে। হ্যাঁ, উনি হয়তো এটা একটা বলেছেন যে 30-35% বলেছেন, কিন্তু এইটার পরিস্থিতিটা, এটার অর্থটা কি, এটার কি প্রতিক্রিয়া
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা সার্বিকভাবে অর্থনীতির উপরে আছে? না, এটা তো আমি তো আসলে দুইটা দিকে দিই। এখন যে আপনারা যেটা বলতেছেন যে মানে ফরেন্সিক অ্যাকাউন্টিং আবার হবে এসে, আমাদের তো ক্যাপিটাল রিকোয়ারমেন্টে বলা ছিল যে আপনার টায়ার 3 আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে মার্কেট ডিসিপ্লিন, তাই না? আপনাকে একদম সমস্ত রুলস রেগুলেশন ফলো করে আপনার এই অ্যাকাউন্টিংগুলো করতে। এগুলো কেন হয়নি একদিন? যারা এগুলো দেখতো তারা কেন দেখেনি? ইভেন আমরা আমরা যে বাসেল 3 এখন যে অ্যাডাপ্ট করা হয়েছে আপনার, তো বাসেল 3-র মধ্যে কিন্তু আপনার 2018-19-এই করার কথা ছিল, তখন থেকে অ্যাডাপশন হয়ে আসছে, এখনো পর্যন্ত এগুলো হয়নি। এখন কেন আপনাকে ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে হবে, তাই না? এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। তার মানে আমাদের সেন্ট্রাল ব্যাংক লেভেলে ঠিকমতো এগুলো আপনার মনিটরিং ঠিকমতো হয় নাই, তাই না? কারণ আপনার এই যে ধরেন আমাদের লিকুইডিটি ক্রাইসিস, আমাদের তো এই কী বলে লিকুইড কাভারেজ রেশিও কবে থেকে ক্যালকুলেশন করার কথা, আমাদের তো স্টেবল ফান্ডিং রেশিও কবে থেকে ক্যালকুলেশন করার কথা, কেন হয়নি? না হলে কেন সেন্ট্রাল ব্যাংক তাদেরকে বাধ্য করে নেয় সেগুলো করার জন্য? এটা কি হয় নাই নাকি ওনারা ক্যালকুলেশন করেছেন হয় নাই বা রিপোর্টও ওরা ঠিক মতো করেনি? আমি তো এমনি পার্সোনাল লেভেলে খোঁজ খবর নিয়েছি, ওরা স্যার আমরা একটা দিয়ে দিই, ওরা একটা অবজেকশন দিয়ে পরে আবার কারেকশন করে, এরকম। তার মানে পেশাদারিত্বের মাধ্যমে এটা করা হয় নাই, কোনো ধরনের পরিচয়, এই ব্যাপারে স্বচ্ছতা জবাবদিহিতাও অতখানি নাই, কোনো কিছু নাই। আচ্ছা, এখন যদি এগুলো করা হয়, এগুলো যদি আমরা যদি সব কিছু বুঝতে পারি, তারপর আন্তর্জাতিক আইন এবং পদ্ধতি অনুযায়ী যদি আমরা এগুলো করতে পারি, তখন ডেফিনেটলি আপনার রিয়েল পিকচার ফেরত আসবে। কারণ রিয়েল পিকচার কতটুকু খারাপ হবে আমরা তো জানতাম যে আন্ডার দ্য কার্পেট সব কিছু, কিন্তু আমাদের তো ছাত্ররা তো সবগুলো ব্যাংকে আছে কম বেশি, আর সবাই বলে যে স্যার বোর্ডের অনুমতি ছাড়া কোনো লোন পাস হয় না। এই যদি হয় আপনার অবস্থা, তাহলে তো এটা গভর্নর সাহেব বলছেন 35%, আমার তো মনে হয় আরও বেশি হবে। এবং সেটা যদি হয়, মানে ব্যাংকের কার্যক্রমের ক্ষেত্রে এটার মানে ইম্প্যাক্টটা কি? ব্যাংকের কার্যক্রমের ক্ষেত্রে ইম্প্যাক্টটা তো হবে খুব, কারণ একে তো আপনারা জানেন যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই হচ্ছে ব্যাংক বেসড। সুতরাং ব্যাংক যদি মানে কার্যক্রমে যদি একটু মানে গতি হারায়, তাহলে কিন্তু টোটাল অর্থনীতি কিন্তু আপনার মুখ থুবড়ে পড়তে পারে। এখন হয়েছে কি ধরেন, এবং ডেফিনেটলি ক্রেডিট গ্রোথ কমবে, এটা হচ্ছে আপনার ফার্স্ট, ওইটা একদম চোখ বন্ধ করে বলা যায়। কারণ ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাবে, ঋণ দেওয়ার ক্ষমতা তো কমতেছে, ইভেন ঋণ দেওয়ার প্রবণতাও কমে যাবে। কারণ এখন তো আগে তো ধরেন ওদের ডেফিনেটলি নিট ছিল, আমি বলবো না লিট ছিল না, 1000 টাকার নিট থাকলে ওরা 3000 টাকা নিতে পারতো। এখন তো সেগুলো হবে না, কারণ এখন যেহেতু আপনি আইন কানুন, আপনি কমপ্লায়েন্সে যাবেন, তাই না? আপনি এগুলি অ্যাপ্লাই করবেন, তাই না? আপনি আন্তর্জাতিক আইন কানুন মেনে চলবেন, তাই না? আপনি মার্কেট ডিসিপ্লিনে ফেরত যাবেন। তো সুতরাং সব কিছু ডিসক্লোজ করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, তাই না? সুতরাং আগের মতো আপনি ঋণ পাবেন না। আর ব্যবসায়ীরা কিন্তু মানে তখনই এরা ক্রেডিট নিতে বেশি উৎসাহী হয় যখন নাকি ওই 1000 টাকার জায়গায় 3000 টাকা পায়, বুঝছেন? এখন তো সেটা পাবে না, ডেফিনেটলি ক্রেডিট গ্রোথ আপনার কমে যাবে। ফলে আমরা নিঃসন্দেহে আশা করব যে আরো বেশি শৃঙ্খলা ফেরত আসবে। ডেফিনেটলি শৃঙ্খলাতে ফেরত আনতেই হবে, ওইটা মাস্ট। বাবু কামরুজ্জামান, আপনার ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনে অর্থনৈতিক পরিস্থিতিতে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন বা আপনারা মনে করেন যে এই বিষয়গুলো সামনে হবে এবং হওয়া উচিত? নিশ্চয়ই, আমরাও যেটা মনে করি যে একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি বলি যে আমাদের যা লুটপাট হয়েছে অতীতে, সেগুলো এখন স্পষ্ট। এখন লুটপাট থেকে বেরিয়ে আমাদের লুটপাট বন্ধ হয়েছে, যেহেতু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কার উদ্যোগগুলোকে চলমান রাখা। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরেও যেন আমাদের ব্যাংক খাত আসলে টেকসই থাকে। কারণ আমরা সবসময় অর্থনীতিবিদের রিপোর্টাররা বা আপনারা গবেষকরা সবসময় বলে থাকেন যে অর্থনীতির প্রাণ কিন্তু এক ধরনের নিউক্লিয়াসের মতো, অর্থাৎ ব্যাংকিং খাত ভালো থাকলে আসলে সামষ্টিকভাবে অনেক কিছুই আসলে স্টেবল থাকে। আমরা ব্যাংকিং খাত এতটা রুগ্ন, এতটা রক্তাক্ত হয়েছে গত 15 বছরে, এটা আসলে আর অন্য কোনো খাত এতটা হয়নি, যে কারণে আমাদের অন্যান্য দিকে আমাদের সেটার খেসারত দিতে হচ্ছে। আমরা যেটি মনে করি যে এখন আগে যেমন দিনে দুপুরে ব্যাংক দখলের ঘটনা ঘটতো, লুটপাট হতো, আমরা দেখেছি যে একটা মাত্র গ্রুপ সেটা বন্ধ হয়েছে, সেটা বন্ধ হয়েছে। কিন্তু যে সংস্কার উদ্যোগগুলো হয়েছে, যেটা আপনি বলছেন করণীয় কি, করণীয় জায়গাটা হচ্ছে সংস্কার উদ্যোগটাকে চলমান রাখা, বেগবান রাখা। ফরেন্সিক রিপোর্ট আসার পর এখন যেমন 10টা শিল্প গ্রুপের দিকে নজর রয়েছে। আপনি জানেন যে 10টা শিল্প গ্রুপকে কিন্তু তাদেরকে VFIU থেকে দুদক সহ আরও যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেখানে CID রয়েছেন, আরও যারা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা রয়েছেন, সম্মিলিতভাবে কিন্তু এই 10টা গ্রুপকে তদারকি করা হচ্ছে। তাদের সেই প্রতিবেদন আসবে, টাস্কফোর্স সেখানে কাজ করছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে অর্থাৎ একটা সুশাসন যেন প্রতিষ্ঠা করা হয়। সেই সুশাসনটা এমন নয় যে রাজনৈতিক সরকার এসে আবার আমরা পুরনো চর্চায় এক এসালম গ্রুপ, যখন আমরা দেখেছি যে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, একটা আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, তার মধ্যে 10টির মালিকানা এসালম গ্রুপ।
আমরা স্যার যেটি নামে বলছিলেন। বেনামে হ্যাঁ, নামে যেগুলি বেনামে। তো এরকম যেন না হয়, যে এরকম পরিচালনা পর্ষদ আমি আপনার- রাতারাতি ভেঙে দিতে না হয়, আমরা যেন সেই দিকে যাই। আমি আরেকটা যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো, যেহেতু আপনি সরাসরি সংবাদ মাধ্যমে আছেন, সেটা হলো যে একটা বড় কাজের জায়গা যেটা খুব বেশি আলোচনা হচ্ছে না, সেটা হলো যে ব্যাংকগুলো যেই অনাদায়ী ঋণের পরিস্থিতি আছে, এটা আদায় পরিস্থিতিটা কেমন? মানে সেটা ধরেন আমরা দুরকম বলতাম, তো একটা হলো ইচ্ছায় অনাদায়ী, ইচ্ছাকৃত আর একটা খেলাপি। হলো ইচ্ছাকৃত জি, খেলাপি, আর একটা হলো অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত খেলাপি। তো এই খেলাপি ঋণ আদায় পরিস্থিতি সম্পর্কে কি এখন পর্যন্ত আপনারা জানতে পেরেছেন, যে ব্যাংক ভিত্তিক অথবা কেন্দ্রীয় ব্যাংক ভিত্তিক? না, এরকম সুনির্দিষ্ট করে হয়তো আপনাকে বলতে পারবো না, তবে আমরা দেখেছি যে খুব বেশি সন্তোষজনক পরিস্থিতি আসলে এই মুহূর্তে নেই। কেননা আমি আপনাকে যদি একটু বলি যে এখন এই মুহূর্তে বাস্তবতা হচ্ছে, আপনারা যেটি বলছিলেন যে অর্থাৎ 25 থেকে 30% গভর্নর বলেছেন যে মোট খেলাপি ঋণ পৌঁছে যাবে, যে যেটা এখন যেটি 17% রয়েছে, আমরা হয়তো 2,84,000 কোটি টাকার খেলাপি ঋণ এখন রয়েছে। কিন্তু যদি দুর্দশাগ্রস্ত ঋণ বলি, যেগুলো আসলে জর্জরিত, যে ঋণগুলো নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, সেই দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ কিন্তু 6,75,000 হয়, অর্থাৎ 7.5 লাখ কোটি টাকার মতো, যেটা দিয়ে আপনি কিনা হিসাব করলে 22টা পদ্মা সেতু, এই ধরনের রিপোর্ট হয়েছে, 22টা পদ্মা সেতু তৈরি করতে পারবেন। তো এই পরিমাণ ঋণ আমাদের দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। এখন সেটাকে আমরা অন্যদিকে ব্যবসায়ীদের সাথে যখন কথা বলছি, তারা বলছেন তারা এই পরিমাণ হাই ইন্টারেস্টে তারা আসলে উৎপাদন স্বাভাবিক রাখতে পারছেন না, নতুন বিনিয়োগ আমাদের হচ্ছে না, কর্মসংস্থানে আমরা অনিশ্চয়তা দেখতে পাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ব্যাংক খাতে, হ্যাঁ, আমরা যেটি বলেছি যে স্থিতিশীলতা এসেছে, কিন্তু গতিশীলতা কি এসেছে, এই প্রশ্নটা যদি করেন তাহলে আমরা বলবো যে গতিশীলতার জায়গাটায় আমরা বোধহয় এখন অনেকটা থমকে আছি, যেটি আসলে সামষ্টিক অর্থনীতিকে আমাদেরকে এক ধরনের উদ্বেগের জায়গায় রেখেই দিচ্ছে। আমি অনুষ্ঠান শেষ করব তৌফিক আহমেদ চৌধুরী, আপনি যদি বলেন যে গতিশীলতার কথা উনি বলছিলেন বাবু কামরুজ্জামান, সেই গতিশীলতার ক্ষেত্রে আপনার কোনো বিশেষ পরামর্শ থাকবে? শুধু গতি আনয়ন করার জন্য আপনি মানে আবার পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার কোনো মানে নেই। আমার কথা হলো মানে প্রথমে ওই স্থিতাবস্থা আনতে গেলে, স্থিতাবস্থা বলতে আমি মিন করতেছি আইন কানুন মেনে ব্যাংকিং করা, বুঝছেন? ওইটাকে আগে ফিরিয়ে আনতে হবে, তারপরে আপনি গতিশীলতায় আসেন। তো গতিশীলতা এক লাফে যাওয়াটা আমি মনে করি না। আপনি জোর দিচ্ছেন যে এটা যেন সুশাসনের ভিতরে ফেরত আসে, সবকিছু মিলিয়ে সুশাসন তো বটেই। আচ্ছা দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, 2024 সালে ব্যাংকিং খাতের হয়তো অনেক নেতিবাচক মানে পরিস্থিতি ছিল, কিন্তু আমি বলবো যে 2024 সালের ব্যাংকিং খাতের একটা ইতিবাচক পট পরিবর্তন হয়েছে। 2024 সালে ব্যাংকিং ব্যবস্থায় সুশাসনের ক্ষেত্রে অন্তত আমরা প্রথম কয়েকটি কদম আমরা দিতে পেরেছি, এবং সেই লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পালন করছি, যে সময়টায় ব্যাংকিং খাতের ভেতরে এখন অনেক ধরনের সংস্কার কার্যক্রম হচ্ছে। আমরা ফিরে দেখছি যে এই ধরনের দুর্নীতি, অনিয়ম এবং দুঃশাসন চলেছে, সেটার থেকে বের হয়ে আসার পন্থা কী? নিঃসন্দেহে এটার জন্য কিছুটা সময় দরকার হবে, সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একই সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সুশাসনটা প্রথম প্রতিষ্ঠা করা এবং ব্যাংকিং খাতের ভেতরে একটা স্থিতিশীলতা আনা, আস্থার ভেতরে আনা। আমাদের যারা গ্রাহক আছেন, তিনি আমানতকারী হন অথবা তিনি ঋণ গ্রহণকারী হন। দর্শক, 2025 সালে ব্যাংকিং খাত আরও ঘুরে দাঁড়াবে। ব্যাংকিং খাতে আমাদের যেই অর্থ আমানত হিসেবে আছে, সেই আমানত সুরক্ষিত থাকবে, এই আশায় এই অনুষ্ঠান শেষ করছি। আমরা আবার ফিরব এই অনুষ্ঠানে আপনাদের সাথে, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।